জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছিল 52 জন। স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থনৈতিক মন্দায় পড়বে বিশ্বের 1/3 দেশ, IMF। এক বছরে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় নিহত প্রায় 11,000 মানুষ। রাষ্ট্রের শ্রদ্ধা ও মানুষের ভালোবাসা। বিদায় বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন। দেখছেন ATN নিউজ, সন্ধ্যা 7টার প্রাইম নিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ আনোয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। সাম্প্রতিককালে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে হিজরতের নামে 52 জন তরুণ তরুণী ঘর ছেড়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানীর রাজাবাজারে নাজনীন স্কুল অ্যান্ড কলেজে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এদিকে কথিত হিজরতের নামে ঘর ছাড়া 9 তরুণ তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব। একই দিনে সশস্ত্র জিহাদের পরিকল্পনাকারী আরও 6 হিজরতকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সিটিটিসি। আমি একটি ফেসবুক আইডি খুলি, সেখানে বিভিন্ন জন বিভিন্ন ইসলামিক পোস্ট করতো। আমি সেগুলো পছন্দ করতাম এবং রিঅ্যাক্ট করতাম এবং কমেন্ট করতাম। এভাবে একদিন এক আপুর সাথে আমার পরিচয় হয়। উনি বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে কথাবার্তা বলতেন এবং জিহাদ নিয়ে কথাবার্তা বলতেন। তার কয়েকদিন পরে আমাকে বললো যে আমাদের একটি গ্রুপ আছে, সেখানে আমরা ফ্রেন্ডরা ইসলামিক বিষয় নিয়ে যা পড়ি সব আলোচনা করি। যদি আপনি সমর্থ থাকেন, আপনি যদি রাজি থাকেন, তাহলে আমাদেরকে বলেন, তাহলে আমরা অ্যাড করব। তাসফিয়া, তাবাসসুম আর ফারুক হোসেনের কথা অনেকটা একই। তাদের সাথে আরও যে 7 জন ঘর ছেড়েছিলেন তাদের সবার কথা অনেকটা একই রকম। ডিজিটাল মাধ্যমে অপরিচিত জনের হাতছানিতে ঘর ছেড়ে পরিবার ভুলে অজানার পথে পা বাড়ানো। আমার মতো এরকম তরুণ বয়সে আমার সন্তানরা যারা এদেশে বিপদগামী হচ্ছে, ইসলামবাদের বিপদগামী হয়, তাদের যদি আমার সন্তান হয়, আমি আপনাদের কাছে দায়িত্বহীন করব, শাস্তির আওতায় নেই। দাখিল পরীক্ষা দিয়ে তাসফিয়া আর আলিম পরীক্ষা দিয়ে ফারুক দুজনেই সাড়া দেন ডিজিটাল মাধ্যমের হিজরতের এই আহ্বানে। এটি ইসলামের সঠিক পথ নয়, জানালেন এই আলেম। অজ্ঞাত পরিচয় কারো কাছ থেকে ইসলামের জ্ঞান নেওয়া ইসলাম বৈধ করেনি। আমি যাকে চিনি না, আমি যাকে জানি না, তার কাছ থেকে আমি ইসলামের জ্ঞান নিতে পারি না। এখন ইন্টারনেট থেকে যেটা হচ্ছে, সেখানে কার কাছ থেকে আমি নিচ্ছি? আমি তাকে তো চিনি না। সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরে বাহিনীর প্রধান এম খুরশিদ হোসেন আনুষ্ঠানিকভাবে কথিত হিজরতের নামে ঘর ছাড়া এই 9 তরুণ তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করেন। কুমিল্লা থেকে বেশ কিছু তরুণ জঙ্গিবাদের উদ্দেশ্যে ঘর ছাড়া হয়েছে। আমাদের একান্ত প্রচেষ্টা এর সাথে জড়িত সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া এর সম্পর্কে খুঁজে পাই এবং তাদের সদস্যদের গ্রেপ্তার উদ্দেশ্যে গত 3 মাস যাবৎ বান্দরবনে অপারেশন অব্যাহত রেখেছি। আশা করছি খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব। অন্যদিকে সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আল কায়দার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে 6 হিজরতকারী সশস্ত্র জিহাদের পরিকল্পনা করছিলেন। বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে তাদের রেডিকালাইজড কন্টেন্ট তারা ব্যাপকভাবে প্রচারণা চালায়। সেই প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা এত এক্সপার্ট যে একজন কমেন্টস করে, একজন লাইক দেয় বা বিভিন্ন ধরনের মন্তব্য করে এবং সেটা দেখেই তাদের টার্গেট গ্রুপ সিলেকশন করে। সোমবার বিকেলে রাজধানীর রাজাবাজারে নাজনীন স্কুল অ্যান্ড কলেজে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এই কথিত হিজরতকারী অধিকাংশদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এবারও প্রায় 52 জনের মতন তাদের ভুল সিদ্ধান্তে তারা বের হয়েছিল বাড়ির থেকে এবং তারা আমাদের গোয়েন্দা সংস্থারা তৎপর ছিলেন। তারা কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, সবই আমাদের নজরদারিতে চলে আসে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা। চলতি বছরে বিশ্বের অন্তত 1/3 দেশ মন্দায় পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। বলেছেন, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এবং জিরো কোভিড নীতির কারণে চীনের অর্থনীতির গতি ধীর হওয়ার ফলেই 2023 সাল অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। The global economy boomed.
বৈশ্বিক অর্থনীতির ধীরগতির জন্য ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশে দেশে উচ্চ সুদহার এবং চীনে করোনার সংক্রমণের উচ্চগতির বিষয়টি উল্লেখ করেছেন IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। মার্কিন গণমাধ্যম CBS নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেছেন, গত বছরের তুলনায় 2023 সাল হবে আরো কঠিন। এমনকি যেসব দেশ মন্দায় পড়বে না তারাও মন্দার চরম ধাক্কা অনুভব করবে। For most of the world economy, this is going to be a tough year, tougher than the year we leave behind. জিরো কোভিড নীতির কারণে 2022 সালে 40 বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি দেখেছে চীন। ফলে দেশটির অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছে। IMF প্রধান সতর্ক করেছেন, আগামী কয়েক মাস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির জন্য খুবই কঠিন হবে। নিজেদের অর্থনীতির পাশাপাশি এই অঞ্চল ও বৈশ্বিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। For the next couple of months, it would be tough for China, and the impact on Chinese growth would be negative. The impact on the region would be negative. The impact on global growth would be negative. যুদ্ধের কারণে ইউরোপের বেশিরভাগ দেশকেই ভুগতে হবে। পণ্যের মূল্য বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়াকে কারণ হিসেবে দেখিয়েছেন IMF প্রধান। শ্রমবাজার শক্তিশালী হওয়ায় মন্দা কাটাতে পারে যুক্তরাষ্ট্র। তবে ঋণের উচ্চ সুদহারের কারণে বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগ বন্ধ করে দিলে চরম আকার ধারণ করবে দেশটির অর্থনৈতিক মন্দা। Hope of everything else, they get hit by high interest rates and by the appreciation of the dollar. For those economies that have high level of debt, this is a devastation. এরই মধ্যে অন্যান্য দেশ থেকে জারি করা হচ্ছে সতর্কতা বিধিনিষেধ, যা স্পষ্টভাবে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। But for the next couple of months it would be tough. শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। গত বছর সড়ক, রেল আর নৌপথে ৭,৬১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 10,858 জন। এসব দুর্ঘটনায় আহতের সংখ্যা 12,875, জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ট্রেন লাইনে উঠে পড়া মাইক্রোবাসের ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতীর ধাক্কায় নিহত হন মাইক্রোবাসের 12 যাত্রী। উপজেলার বড়কাতিয়া রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি 2022 সালের 29 জুলাইয়ের। শুধু ওই দিনই সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 44 জন। 2 লেন থেকে 4 লেন বা 6 লেনে উন্নতি হয়েছে দেশের বহু মহাসড়ক। পরিবর্তন এসেছে সড়ক আইনে। তবে মৃত্যুর মিছিল থামছে না সড়ক পথে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনেও উঠে এসেছে এমন চিত্র। তারা জানান, 2022 সালে সড়কে 6,749টি দুর্ঘটনায় নিহত হয়েছে 9,951 জন। 2021 সালের চেয়ে 2022 সালে সড়কের দুর্ঘটনা 19.89%, প্রাণহানি 27.43% বৃদ্ধি পেয়েছে বিগত 8 বছরের মধ্যে। বিদায়ী 2022 সালে সড়কে সর্বোচ্চ দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে বলে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। সড়কের দুর্ঘটনা রোধে 13 দফা সুপারিশ করেছে সংগঠনটি। পাশাপাশি সড়ক আইনের কঠোর প্রয়োগেরও দাবি তাদের। পরিবহনের প্রধানতম স্টেক হোল্ডার জনগণ, যাত্রী সাধারণ, যাদের সংখ্যা প্রায় 99%, মালিকের সংখ্যা মাত্র 1%। এখানে মালিকের প্রভাবে আইন চলে, আইনের গতিতে আইন চলে না। এখানে মালিকরা যেভাবে প্রভাব বিস্তার করে সেভাবে আইন চলে, সেভাবে মন্ত্রণালয় চলছে, সেভাবে বিআরটিএ চলছে। যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী একই সময়ে 606টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 550 জন, আহত 201 জন। একই সময় নৌ দুর্ঘটনা হয়েছে 262টি, মারা গেছেন 357 জন। তাহুদ সৌরভ, ATN নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ও মাদ্রাসায় অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এবার বিকাশ অ্যাপের মাধ্যমে নেওয়া হচ্ছে ভর্তি ফি। ডিজিটাল পেমেন্টের এই সুবিধা হয়রানি কমিয়েছে অভিভাবক এবং কলেজ সংশ্লিষ্টদের। একসময় কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি ফরম উঠানো, পরীক্ষা দেয়া এবং ভর্তি হতে বেশ খানিকটা ঝক্কি পোহাতে হতো শিক্ষার্থী এবং অভিভাবকদের। ডিজিটাল বাংলাদেশে এখন এসবে আর বাড়তি সময় দিতে হয় না। একাদশ শ্রেণীতে ভর্তির সব কার্যক্রম করা যায় অনলাইনে, আর ফি পরিশোধ করতে সহায়তা করছে বিকাশ। মোবাইলের বিকাশ অ্যাপের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি অপশন দিয়ে সহজেই এই সুবিধা নিতে পারবেন ভর্তিচ্ছুরা।
আবার বিকাশের বিভিন্ন এজেন্টও রয়েছেন এ কাজে অভিভাবকদের সহযোগিতা করতে। কলেজের বিলার আইডি থাকে, বিলার আইডিতে ঢুকে আপনার ওই কলেজে পেমেন্টটা করে দিলে হয়ে যায়, আর বেশি কোনো কিছু করা লাগে। সুবিধা আমাদের জন্য ভালো হচ্ছে এবং মানে কাস্টমার যারা আসতেছে তাদেরও সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাচ্ছে। অন্য অন্য জায়গায় দেওয়া হচ্ছে, এটাই অনেক ভালো। ভর্তি কার্যক্রমের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটতে হচ্ছে না, ফলে অভিভাবকরাও রয়েছেন স্বস্তিতে। বাচ্চাকে দৌড়াদৌড়ি করা লাগছে না, তারপর এক জায়গায় রুমের ভিতর থেকে সবকিছু করা যাচ্ছে। কারো যদি নিজে প্রসেস জানা থাকে, বাসায় স্মার্টফোন থাকলে নিজেই বাসায় বসে করতে পারবে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন এর মাধ্যমে শুধু পেমেন্টের সুবিধা হয়েছে তা নয়, ভর্তি প্রক্রিয়া যে বড় ধরনের চাপ ছিল তা থেকেও স্বস্তি মিলেছে। এটাও ডিজিটাল বাংলাদেশের অর্জন বলে মনে করেন তারা। আমরা ভাইবা নিতাম, দূর দূরান্ত থেকে ওরা আসতো, অভিভাবকদের সাথে কথা বলতে হতো, দিনের পর দিন তারা অপেক্ষা করত, কিন্তু এই বিষয়গুলি এখন তাদের কোনো রকমের কোনো নাই, তারা নিজেদের অবস্থানে থেকে ভর্তি হতে পারে। শুধুমাত্র ভর্তি না, আমি বলবো পেমেন্টও তারা করতে পারছে। এখন তারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করছে, আমার এখানে যেমন অনলাইন পেমেন্ট, একইভাবে তারা বিকাশের মাধ্যমে। এবং সরকার নির্ধারিত কোনো প্রতিষ্ঠান যদি কোনো রকমের বাড়তি কোনো রকমের এখানে অর্থ সংযোগ করে, সেটা কিন্তু সাথে সাথে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা। নির্ভীক, আপোষহীন, দেশপ্রেমিক, সত্যের পথে হেঁটে চলার দুর্বার অভিলাষকে সঙ্গী করে শেষ যাত্রা হলো বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেনের। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হবার পর রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হলো গার্ড অব অনার। যে কর্মস্থলকে সাজিয়েছিলেন নিজ পরিকল্পনায়, সেখানেই শেষবারের মতো এলেন নিথর দেহে ফ্রিজিং ভ্যানে। মনে প্রাণে একজন মুক্তিকামী মানুষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন। 1971-এর 11 ডিসেম্বর অবরুদ্ধ ঢাকায় আমেরিকান কালচারাল সেন্টার ইউসিস ভবনে যিনি পরিচালনা করেছিলেন শেষ গেরিলা অপারেশন। সুযোগ থাকার পরও পাড়ি জমাননি বিদেশে। যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধার সনদ প্রাপ্তির প্রত্যাশায় দাঁড়াননি সেই সারিতে। এই বীর সেনানীকে শ্রদ্ধা জানাতে সময়ের আগেই আগারগাঁওয়ের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে উপস্থিত দীর্ঘদিনের সহকর্মী শুভানুধ্যায়ীরা। প্রিয় ব্যক্তিত্বকে স্মরণ করেছেন প্রত্যেকে, অশ্রু সজল চোখে তখন হারানোর বেদনা। মানুষের সাম্যতার গানের আরেকটা পাখি হারিয়ে ফেললাম। প্রতিটি জায়গায় উনি খুব স্পষ্ট করে, খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারতেন। মানুষের জীবন মান নিয়ে ভাবি, কাজকর্ম করি, সেই ব্যাপারটা উনি কিন্তু সাধারণভাবে খুব সাবলীলভাবে সমাজের কাছে তুলে ধরতেন। আমরা তো ঘরের মানুষ, আমরা শুধু মনে করি যে অভিভাবক হারাইলাম, ভাইরে হারাইলাম। আমার মনে হচ্ছে আমার বড় ভাই নাই আজকে থেকে। রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে ক্লাসের সহপাঠী শ্রদ্ধা ভরে বিদায় জানাতে এসেছিলেন সবাই। মানুষের জন্য যেটা করা হয়েছে সেটা আমাদের রিয়েলাইজেশন থাকা উচিত এবং নতুন প্রজন্ম অনুপ্রেরণা পাওয়া উচিত যে এই মানুষগুলো মানুষের জন্য জীবন দিয়ে গেছে। সত্য কথা বলতে কোনোদিন ভয় পায় নাই। এটা আমিও যদি কোনো ধরনের যে ঠিক হচ্ছে না কাজ, সাথে সাথে কেন ফোন করতেন যে মেয়র সাহেব এটা কোনো কাজ ঠিক হচ্ছে না। আজকে আমরা অত্যন্ত শোকাহত ওনার মতো একজন অভিভাবককে হারিয়ে। উনি আমাদের অভিভাবক ছিলেন, জাতির বিবেক ছিলেন। জোহরের নামাজের পর হয় জানাজা। এরপর দেশের এই সূর্য সন্তানকে রাষ্ট্রীয় সালাম। সেখান থেকে নেওয়া হয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে হবে শেষ জানাজা। অলরেডি এক্সিস্টিং ডকুমেন্টস যদি থাকে সেগুলি কোথায় কি টার্মস অ্যান্ড কন্ডিশন যা আছে এগুলি একটু চেক আপ করে তারপরে আমরা ওই কালকের মধ্যে ডিসিশন নেব। সম্রাট আনোয়ার, ATN নিউজ, ঢাকা। প্রাইম নিউজে পর্যায়ে নিচ্ছে 22 স্টিল বিরতি, এরপর আরো জানিয়ে ফেলব। 30,000 গ্রাহকের নথি গায়েব, রাজুকের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত সন্ধ্যা 7টার প্রাইম নিউজে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সার্ভার থেকে ভবন নির্মাণ সংক্রান্ত প্রায় 30,000 আবেদনের নথি গায়েবের বিষয়ে রাজুকের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী 30 দিনের মধ্যে রাজুক চেয়ারম্যানকে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতে হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। আগামী 5 ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। রাজুক থেকে 30,000 গ্রাহকের নথি গায়েব শিরোনামে গত 29 ডিসেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। এবারে মেটার প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুমিল্লায় গোমতী নদীর চরে শীতকালীন সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন কৃষকেরা। তাদের অক্লান্ত পরিশ্রমে বদলে গেছে গোমতী চরের চিত্র। তবে কৃষি বিভাগের অসহযোগিতার অভিযোগ তুলছেন কৃষকেরা। প্রতিনিধি খায়রুল আহসান মানিকের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। চলতি বছর অন্তত 2000 হেক্টর জমিতে চাষ হয়েছে শীতকালীন সবজির। কৃষকরা জানান, গোমতী নদীর চরের মাটি অত্যন্ত উর্বর। নদীর কাছে থাকায় পানির অভাব পড়ে না। সবজি চাষের জন্য গোমতীর চর একটি আদর্শ জায়গা। আবহাওয়া অনুকূলে থাকায় চরের মাটিতে মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, সিম, আলু, মরিচ, বেগুন সহ ব্যাপক ফলন হয়েছে শীতের সবজির। পানি চলে যাওয়ার পরে তখন কবির চারা টারা দিয়া কবি টবি লাগাই। কবি টবি মশলা ভালোই হয়। তোমার হলিয়া চারা, কপির চারা, পাতাকপি, ফুলকপি, টমেটো, তারপর করলা, কৈটিয়া, চাল কুমড়া। মূলা করছিলাম 10% জায়গার ভিতরে। এই মূলো বিক্রি করে এখন মিষ্টি কুমড়া লাগাইছি, পাশাপাশি আবার পেঁপেও লাগাই রাখছি। তবে কৃষকদের অভিযোগ, সার ও বীজের দাম বৃদ্ধি সহ কৃষি বিভাগের সহযোগিতার অভাবে কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না তারা। সার কিনতাম গেলে 10 টাকা সার 30 টাকা সার 60 টাকা, 500-600 টাকা লেবারের খরচ হয়। এটা আমরা কি করা যায়? আমরা গৃহস্থী কি আমরা কি মই সাইরা দেন না করণ? জনবল সংকটের কারণে কৃষকদের সেবা দেওয়ার সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন এই কৃষি কর্মকর্তা। কুমিল্লা জেলার শস্য ভাণ্ডারের অন্যতম একটা অংশ হলো কুমিল্লা আমাদের এই গোমতীর চরটা। আমাদের প্রায় 2000 হেক্টর জমির কাছাকাছি এরকম চরের জমি আছে। এটা পলি মাটিতে হওয়ার কারণে এই ফসলের মানটা কিন্তু অন্য জায়গার শাকসবজির থেকে এটা স্বাদ ভালো এবং এটা ক্রেতাদের কাছেও আকর্ষণীয়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব প্রাইম নিউজ। তার আগে আনোয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছিল 52 জন, স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থনৈতিক মন্দায় পড়বে বিশ্বের 1/3 দেশ, IMF। এক বছরে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় নিহত প্রায় 11,000 মানুষ। এবং রাষ্ট্রের শ্রদ্ধা ও মানুষের ভালোবাসা, বিদায় বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন। এ ছিল প্রাইম নিউজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।